ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। তোমরা অলরেডি দেখছো আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স প্রত্যেকটা সিরিজ নিয়ে, প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আমরা আমাদের আলাদা আলাদা প্লে লিস্ট বানিয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের উপর স্পেশালি একটা আলাদা প্লে লিস্ট, যেখানে তোমরা একদম মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস পরীক্ষায় যে ধরনের কন্টেন্ট তোমাদেরকে লিখতে হবে, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এক্সামে যে ধরনের কন্টেন্ট তোমাদেরকে লিখতে হবে, ঠিক সেই জিনিসটা মাথায় রেখে আমাদের কন্টেন্ট পাবলিশ করছি আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা যদি এই চ্যানেলটাকে পছন্দ করে থাকো তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, চ্যানেলটার পাশে থাকবে। আজকে আমরা পলিটি পার্ট 4 সিরিজ নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আলোচনা করব আমাদের 1909 সালের যে অ্যাক্ট এসেছিল সেই অ্যাক্ট নিয়ে, এবং 1919 সালের অ্যাক্ট নিয়ে। তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আমাদের শুরু হয়ে যায় কিন্তু 1858 সাল থেকে। কেন শুরু হয়েছিল সেটা নিয়ে কিন্তু আমাদের ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড রয়েছে। যদি সেই ভিডিও না দেখে থাকো অবভিয়াসলি প্লেলিস্টে যাও, এবং প্লেলিস্টে গিয়ে ইন্ডিয়ান পলিটির সেকশনের মধ্যে তোমরা সেই ভিডিও পেয়ে যাবে। তো চলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সেটা কি সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করি। এই অ্যাক্টটার আর একটা নাম হচ্ছে মরলে মিন্টো রিফর্মস। মিন্টো কে ছিল? মিন্টো ছিল সেই সময়ের ভাইসরয়, বা মানে সেই সময় যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে চেঞ্জ হয়ে ভাইসরয় হয়েছিল, সেই ভাইসরয় ছিল লর্ড মিন্টো। এবং মরলে ছিল কে? মরলে ছিল তার সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট তোমরা বলতে পারো। সেই মরলে আর মিন্টো দুজনের যে মিলিত চেষ্টা, যে রিফর্মস আসে বা যে অ্যাক্ট আসে, সেটাই হচ্ছে মরলে মিন্টো রিফর্মস নামে পরিচিত। তো এখানে কি কি করা হয়? ইনক্রিজ ইন দ্য মেম্বারশিপ, বলছেন দ্য নাম্বার অফ মেম্বার্স ইন দ্য সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ ইনক্রিজ ফ্রম 16 to 60। তো বলছে এই যে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে এখানে ইন্ডিয়ানদের যে এন্ট্রি, এটা হয়েছিল কত সালে? এটা আমরা পড়েছি 1861 যে অ্যাক্ট রয়েছিল তার মাধ্যমে, এবং 1909 সালে এই অ্যাক্টের মাধ্যমে লেজিসলেটিভ কাউন্সিলের যে মেম্বারের সংখ্যা 16 থেকে 60 করা হয়। হাউএভার দ্য নাম্বার অফ মেম্বার ইন প্রভিন্সিয়াল কাউন্সিলস ভ্যারিড অ্যান্ড ওয়াজ নট ইউনিফর্ম, এবং এটা ভ্যারি করতো, কোনো নির্দিষ্ট সংখ্যা কিন্তু ছিল না। বাট এটা 16 থেকে 60-তে যে চেঞ্জ সেটা কিন্তু হয় 1909 সালের অ্যাক্টের মাধ্যমে। বলছে এনহ্যান্স দ্য ডেলিভারেটিভ পাওয়ার্স, মানে কি? মেম্বার্স আর পারমিটেড টু আস্ক সাপ্লিমেন্টারি কোশ্চেন, মানে পার্লামেন্টারি নিশ্চয়ই তোমরা দেখেছো যে কোনো কেউ যদি একটা কোশ্চেন করে, সেই কোশ্চেনের পরে সে আর একটা কোশ্চেন করতে পারে। মানে একটা কোশ্চেন করলো, তার মানে অপোনেন্ট যে আছে সে সেটা অ্যান্সার দেবে, এবং তার পরে সে আর একটা কোশ্চেন করতে পারে। তো সেই যে পাওয়ারটা মেম্বার্সদেরকে দেওয়া হয়েছিল, যে সাপ্লিমেন্টারি কোশ্চেন তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে। রেজলিউশন কুড বি মুভড অন দ্য বাজেট অ্যান্ড দ্য আদার ম্যাটার্স, এবং বাজেট এবং অন্যান্য ম্যাটার্সেও কিন্তু রেজলিউশন পাস করানোর ব্যাপারটা সেটা কিন্তু চালু হয়েছিল। বাজেট ভোটিংয়ে কী বলা হচ্ছে? মেম্বার্স আর অ্যালাউড টু ভোট অন স্পেসিফিক আইটেমস ইন দ্য বাজেট। এই যে বাজেট, মনে করো একটা বড় জিনিস, তার ভিতরে কিছু কিছু স্পেসিফিক জিনিস রয়েছে, সেখানে মেম্বার্সরা ভোট করতে পারবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। বাট দ্য বাজেট অ্যাজ আ হোল কুড নট বি ভোটেড আপন, কিন্তু এই টোটাল জিনিসটাকে যদি আমরা বাজেট বলি, সেটার উপরে কিন্তু তাদেরকে ভোট দেওয়ার ক্ষমতা ছিল না। ক্লিয়ার? নেক্সট বলছে ইন্ট্রোডাকশন অফ দ্য সেপারেট ইলেকট্রোরেট যে জিনিসটা কোশ্চেন আসে কত সালে শুরু হয়? অ্যান্সার হয়ে যাবে 1909 সালে শুরু হয়। কোন অ্যাক্টের মাধ্যমে শুরু হয়? মরলে মিন্টো রিফর্মসের মাধ্যমে শুরু হয়। এর মানে কি? সেপারেট ইলেকট্রোরেটস ফর মুসলিমস ওয়ার ইন্ট্রোডিউসড, মানে মুসলিম কমিউনিটিতে যারা ছিল তাদের জন্য সেপারেট ইলেকট্রোরেট, মানে তাদের নির্দিষ্ট নির্বাচন প্রতিনিধি, তাদের কিন্তু মানে শুরু হয় যে জিনিসটা, সেটা কিন্তু সেপারেট ইলেকট্রোরেট সিস্টেম 1909 সালে। অনলি মুসলিমস কুড ভোট ফর মুসলিম ক্যান্ডিডেট যারা নির্বাচনে দাঁড়াতো তাদের জন্য অনলি মুসলিমরাই ভোট দেবে। তো সেই কথাটাই বলা হচ্ছে এখানে, যে অনলি মুসলিমস কুড ভোট ফর মুসলিমস ক্যান্ডিডেট, যেটা হলো আমাদের সেপারেট ইলেকট্রোরেটের ভাবনা, বা মানে ভাবনা না, যেটা ছিল ঘটনা। লর্ড মিন্টো আর্ন দ্য টাইটেল ফাদার অফ কমিউনাল ইলেকট্রোরেট। দেখো, এটা কমিউনিটির ওপরে বেস করে হয়েছিল। তো ফাদার অফ কমিউনাল ইলেকট্রোরেট কাকে বলা হয়? লর্ড মিন্টোকে বলা হয়। কেন? সেটা চালু করেছিল, ঠিক আছে। এবং কি হচ্ছে, অ্যাজ দিস ইনস্টিটিউশনালাইজড কমিউনালিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স, মানে ভারতের রাজনীতিতে এই যে কমিউনালিজমের যে এফেক্টটা, সেটা শুরু করেছিল কিন্তু এই লর্ড মিন্টো, ঠিক আছে। চলো দেখা যাক। নেক্সট বলছে ইন্ডিয়ানস ইন এক্সিকিউটিভ কাউন্সিল। সেই এক্সিকিউটিভ কাউন্সিলে কি বলছে? ফর দ্য ফার্স্ট টাইমস ইন্ডিয়ানস ওয়ার ইনক্লুডেড ইন দ্য এক্সিকিউটিভ কাউন্সিল, মানে লেজিসলেটিভে তো আমরা ঢুকেছিলাম 1861 সালে, এক্সিকিউটিভে আমরা প্রথম ঢুকলাম কিন্তু 1909 সালে, ঠিক আছে।
দেন বলছে সত্যেন্দ্র প্রসাদ সিনহা, বা আমরা যাকে এসপি সিনহা বলেও তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, এসপি সিনহা, সেই এসপি সিনহা ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ ল মেম্বার ইন দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের ল মেম্বার হয় কে? আমাদের এসপি সিনহা। কোশ্চেন আসে যে ভারতের প্রথম ব্যক্তিকে যে ল মেম্বার বা এক্সিকিউটিভ কাউন্সিলে জায়গা পায় সে হচ্ছে এসপি সিনহা। স্পেশাল রিপ্রেজেন্টেশন কাদের দেওয়া হয়েছিল? সেপারেট রিপ্রেজেন্টেশন ওয়াজ প্রোভাইডেড ফর প্রেসিডেন্সি কর্পোরেশন জন্য, দ্য মেম্বার অফ কমার্সদের জন্য, ইউনিভার্সিটি অ্যান্ড জমিনদার। এই অবধি কিন্তু 1909-এর যে বেসিক জিনিসটা ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব 1919 সালের মন্টেগু চেমসফোর্ড রিফর্মস নিয়ে। চেমসফোর্ড ছিল সেই সময়ের ভাইসরয় আর মন্টেগু ছিল দ্য সেক্রেটারি অফ স্টেট। তো সেক্ষেত্রে বলা হচ্ছে ডিক্লারেশন অফ দ্য রেসপন্সিবল গভর্নমেন্ট, মানে রেসপন্সিবল গভর্নমেন্টের যে ডিক্লারেশন সেটাও কিন্তু সেই সময় হয়। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড ইটস মেন অবজেক্টিভ বা ইটস অবজেক্টিভ অফ গ্র্যাজুয়ালি ইন্ট্রোডিউসিং রেসপন্সিবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। ভারতে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট যে তৈরি করার ভাবনা, এটাই তাদের অবজেক্টিভে চলে আসে। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সাবজেক্টস আর ক্লাসিফাইড ইন্টু টু গ্রুপস। এর আগে অ্যাডমিনিস্ট্রেটিভ সাবজেক্ট বলে একটা আলাদা জিনিস ছিল, ঠিক আছে? সেই জিনিসটাকে এরপরে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, একটা হলো সেন্ট্রাল আর একটা হলো প্রভিন্সিয়াল। বুঝতে পারলে? তো সেন্ট্রালের মধ্যে কী ছিল? অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং প্রভিন্সিয়াল বলছে ডেলিগেটেড টু দ্য প্রভিন্সেস অ্যাজ দ্য ডেভলিউশন রুলস। এবং প্রভিন্সিয়ালের মধ্যে ছিল সেই সমস্ত জিনিসগুলো যেগুলো প্রভিন্স নিজের কন্ট্রোলে রাখতে পারবে। বর্তমান দিনে আমরা দুটো লিস্টের নাম শুনি, ইউনিয়ন লিস্ট এবং স্টেট লিস্ট, এবং আরেকটা লিস্টও তো আছে, এটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। কিন্তু সেই সময় স্টেটকে বলা হতো, ইউনিয়নকে বলা হতো সেন্ট্রাল সাবজেক্ট, এবং প্রভিন্সিয়াল, বর্তমানে যেটা স্টেট লিস্ট সেটাকে বলা হতো প্রভিন্সিয়াল সাবজেক্ট, ঠিক আছে? তাহলে সাবজেক্টের যে দুটো আলাদা ভাগ হয় সেটাও কিন্তু 1919 সালের এই ইন্ডিয়ান মানে কাউন্সিল অ্যাক্ট যেটা ছিল তার মাধ্যমে হয়, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নামে পরিচিত। দেন বলছে ইন্ট্রোডাকশন অফ দ্য ডায়ারকি, মানে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়, যেখানে বলছে রিভার্স সাবজেক্ট বলে একটা জিনিস ছিল, আর একটা রিজার্ভ সাবজেক্ট বলে একটা জিনিস ছিল, আর একটা ছিল ট্রান্সফার সাবজেক্ট। রিজার্ভ সাবজেক্ট মানে কি? বলছে অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য গভর্নর অ্যান্ড হিজ এক্সিকিউটিভ কাউন্সিল, নট রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল। এবং এরা লেজিসলেটিভ কাউন্সিলের উপর কোনো রেসপন্সিবল ছিল না। যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল মানে কন্ট্রোল করতো সেগুলো হচ্ছে রিজার্ভ সাবজেক্ট। এবং ট্রান্সফার সাবজেক্ট কি বলছে? অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য গভর্নর উইথ দ্য এড অফ মিনিস্টার্স রেসপন্সিবল টু লেজিসলেটিভ কাউন্সিল, মানে অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য গভর্নর, গভর্নর কিন্তু এটাকে অ্যাডমিনিস্ট্রেট করতো উইথ দ্য এড অফ মিনিস্টার্স। কি বলছে? রেসপন্সিবল টু লেজিসলেটিভ কাউন্সিলস, যারা লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে, কাজ করছে তারা রেসপন্সিবল ছিল উইথ দ্য এড অফ মিনিস্টার, সেই মিনিস্টারেরকে সাহায্য করার জন্য। আর এখানে হচ্ছে নট রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল, রিজার্ভ সিটে বা রিজার্ভ সাবজেক্টে মানে লেজিসলেটিভ কাউন্সিলের কোনো গুরুত্ব অতটা ছিল না, কিন্তু ট্রান্সফার সাবজেক্টে কিন্তু আমরা লেজিসলেটিভ কাউন্সিলের গুরুত্ব দেখতে পাচ্ছি। বাইক্যামেরাল লেজিসলেচার, সেখানে বাইক্যামেরাল বলতে আপার হাউস একটা ছিল, লোয়ার হাউস। বর্তমানে আমরা আপার হাউস বলতে বোঝাই কি? রাজ্যসভা, এবং লোয়ার হাউস বলতে বুঝি লোকসভা। তো সেই যে চিন্তাভাবনা সেটা সেই সময় আসে, এবং আপার হাউস বলা হতো কাউন্সিল অফ স্টেটকে, এবং লোয়ার হাউস বলা হতো লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে, ঠিক আছে? দ্য মেজরিটি অফ মেম্বার্স আর ইলেক্টেড থ্রু দ্য ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে হতো। ইন্ডিয়ানস ইন ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, থ্রি অফ সিক্স মেম্বার্স এক্সক্লুডিং ইন কমার্শিয়াল চিফ আর ইন্ডিয়ানস, ঠিক আছে? মানে 6 জনের মধ্যে কিন্তু 3 জন সেই সময় এক্সিকিউটিভ কাউন্সিলে ইন্ডিয়ানরা আস্তে আস্তে জায়গা পাওয়া শুরু করে। এই জিনিসগুলো তোমরা নোট ডাউন করে নেবে। তোমাদেরকে যেভাবে বোঝাচ্ছি, ইন ফিউচার তোমাদের যে এক্সামগুলো আসবে সেগুলো অনেক সুবিধা হবে, যে কোথায় কী কী হয়েছিল। তাহলে আমরা যদি বলি এক্সিকিউটিভ কাউন্সিলে ইন্ডিয়ানসরা চান্স পায়, মানে ইন্ডিয়ানসরা এন্ট্রি হয় কত সালে? 1909 সালে। এবং মানে আমরা যদি বলি আমাদের সেপারেট ইলেক্টোরেট কত সালে? 1909 সালে। আমরা যদি বলি আমাদের যে সমস্ত বাইক্যামেরাল লেজিসলেচার বলো বা রিজার্ভ সাবজেক্ট বলো, ট্রান্সফার সাবজেক্ট বলো, এগুলো কত সালে? 1919 সালে, ঠিক আছে? এই যে জিনিসগুলো সবই কিন্তু এই কন্টেন্টের মধ্যে রয়েছে। দেন হচ্ছে এক্সটেনশন অফ দ্য সেপারেট ইলেক্টোরেটস। এর আগে যেটা বললাম সেপারেট ইলেক্টোরেট কনসেপ্ট, সেখানে এক্সটেনশন হলো কি কোন কোন মানে জিনিসগুলো? এক্সটেন্ডেড টু 6, মানে 6দের ক্ষেত্রে এক্সটেন্ড করা হলো। ইন্ডিয়ান খ্রিস্টানস, অ্যাংলো ইন্ডিয়ানস অ্যান্ড ইউরোপিয়ানস, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু সেপারেট ইলেক্টোরেট ব্যবস্থাটা আস্তে আস্তে এক্সটেন্ড করে দেওয়া হলো। তাহলে কোশ্চেন আসে কিন্তু যে এক্সটেনশন অফ সেপারেট ইলেক্টোরেট কত সালে হয়েছিল? 1919-এ। ফ্র্যাঞ্চাইজি ওয়াজ লিমিটেড বেসড অন দ্য প্রপার্টি
ট্যাক্স, এডুকেশন, কোয়ালিফিকেশান, এগুলোর উপরে বেস করে ফ্র্যাঞ্চাইজির একটা ব্যাপার আসে। প্রভিন্সিয়াল বাজেট অটোনমি কী হচ্ছে, দ্য প্রভিন্সিয়াল বাজেট ওয়াজ সেপারেটেড ফ্রম দ্য সেন্ট্রাল বাজেট। এবং এই যে প্রভিন্সিয়াল সাবজেক্টগুলো আর সেন্ট্রাল সাবজেক্টগুলো দুটো আলাদা জিনিস ছিল, সেক্ষেত্রে প্রভিন্সিয়াল বাজেট ওয়াজ সেপারেটেড ফ্রম সেন্ট্রাল বাজেট। ক্লিয়ার? যে প্রভিন্সেস আর অ্যালাউড টু এনঅ্যাক্ট দেয়ার ওন বাজেটস, প্রভিন্স যেগুলো ছিল তাদেরকে অ্যালাউ করা হতো টু এনঅ্যাক্ট দেয়ার ওন বাজেট, মানে তারা তাদের নিজের বাজেট কিন্তু তারা ইনঅ্যাক্ট করতে পারত। যে বাজেটকে আলাদা করা সেটাও কিন্তু শুরু হয় 1919 সাল থেকে। ক্লিয়ার? এই ভিডিওতে আমরা এই টোটাল 1909 এবং 1919কে কিন্তু ভালোভাবে কমপ্লিট করলাম। এখান থেকেই কিন্তু বিভিন্ন কোশ্চেন তোমাদের পরীক্ষা আসে, এবং যত পরীক্ষা যারা দিয়েছো, যারা কোনো না কোনো পরীক্ষা দিয়েছো বা কোনো না কোনো এমসিকিউ কমপ্লিট করেছো, কোনো বই কমপ্লিট করছো, তারা বুঝতে পারছো যে এখান থেকে কীভাবে কোশ্চেন আসে এবং কীভাবে পড়তে হয়। তো সেই টোটাল সম্পূর্ণ সিরিজ আমরা একদম ফ্রি অফ কস্ট তোমাদের কাছে নিয়ে আসছি ইউটিউব প্ল্যাটফর্মে দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেলে। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি, দ্য ওয়ে অফ সাকসেস বলে সার্চ করো টেলিগ্রামে গিয়ে, অথবা আমাদের ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ককে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং যারা আমাদের কাছ থেকে ডেসক্রিপটিভ কন্টেন্ট কেনার চেষ্টা করছো বা ভাবছো ডেসক্রিপটিভ কন্টেন্ট আমরা কীরকম আপলোড করি বা কীরকম মানে তৈরি করছি, সেটা আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রোভাইড করছি, সেখান থেকে ভিডিও দেখতে পাবে। সেটা কেনার জন্য আমাদেরকে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশান সেখানে পেয়ে যাবে। একদম কাস্টমাইজ হয়েতে আমরা সমস্ত ইনফরমেশান তোমাদের কাছে প্রোভাইড করব। এই ভিডিওটা আজকে আমরা এই অবধি কমপ্লিট করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, অবভিয়াসলি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে চ্যানেলটা আরও ধীরে ধীরে গ্রো হয়। এই ভিডিও আজ এই অবধি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।